রাষ্ট্রপতির একটা সাংবিধানিক অধ্যাদেশের মধ্য দিয়ে সংবিধান সংক্রান্ত বিষয়গুলোকে যুক্ত করা যায় কিনা, এটা আমার বিবেচনা খুবই ভয়ঙ্কর চিন্তা, খুব বিপজ্জনক চিন্তা। আর যে রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে তার ব্যাপারে তো নানা প্রশ্ন আছে, সমালোচনা আছে। ভবিষ্যতের জন্য কোনো বিপজ্জনক খাত, গুরুতর কোনো সংকটের রাস্তা যেন আমরা তৈরি না করি। কোনো প্রশ্নে যদি খুব দড়ি যদি বেশি টানাটানি করি, সেগুলি দড়ি কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে। নারীরা যদি সুযোগ পান, তাহলে সুযোগ নিয়ে পুরুষের সমান তারা কিন্তু যোগ্যতা নিয়ে বরঞ্চ অনেক বেশি কিন্তু প্রতিনিধিত্বের জায়গাটা তারা কিন্তু আসতে পারেন। প্রধান উপদেষ্টা, যিনি একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান, তিনি এটা স্বাক্ষর করবার পরে তিনি রাষ্ট্রপতির মাধ্যমে তিনি আপিল বিভাগের কাছে তিনি এটা মতামত, এটা পরামর্শ তিনি চাইতে পারেন। আমাদের বিবেচনায় সম্ভবত যতগুলো প্রস্তাবনা আছে, এটাকে হয়তোবা বিবেচনা করা যেতে পারে। একটা কথা আমি শুনছি, যেটা গণমাধ্যমে বেরিয়ে এসছে, যে রাষ্ট্রপতির একটা সাংবিধানিক অধ্যাদেশের মধ্য দিয়ে সংবিধান সংক্রান্ত বিষয়গুলোকে যুক্ত করা যায় কিনা। এটা আমার বিবেচনা খুবই ভয়ঙ্কর একটা চিন্তা, খুবই ভয়ঙ্কর চিন্তা, খুব বিপজ্জনক চিন্তা। এবং এটা যদি উদাহরণ হয়, তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধন, পরিবর্তন বা তার কোনো গণতান্ত্রিক উত্তরণের জন্য আর সংবিধান বা নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে না। রাষ্ট্রপতি তিনি অধ্যাদেশ জারি করে তিনি ভবিষ্যতে তিনি এটা কিন্তু করতে পারবেন। সম্ভবত নাগরিক কোয়ালিশন বা যারা এখানে যুক্ত আছেন বা জনগণের বিভিন্ন অংশ, আর যে রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে তার ব্যাপারে তো নানা প্রশ্ন আছে, সমালোচনা আছে। হয়তো আমরা একটা সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তিনি এখনো এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আছেন। সেটা আমার মনে হয় যে এগুলো মিলে আমরা তাৎক্ষণিক কোনো কিছু বিবেচনা করে ভবিষ্যতের জন্য কোনো বিপজ্জনক খাত, গুরুতর কোনো সংকটের রাস্তা যেন আমরা তৈরি না করি। আশা করি এই ব্যাপারে আমরা বিবেচনা করব। শেষ বাক্য যেটা বলে শেষ করতে চাই, আমরা যেখানে আছি, আমি মনে করি যে আমরা কিছু প্রশ্নে দলগুলো আমাদের বোঝাপড়া দরকার, কিছু প্রশ্নে পরস্পরের সঙ্গে আমাদের অ্যাকোমোডেশন দরকার। মানে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গাটা, ভিন্নতার মধ্যে ঐক্যের জায়গাটা কোথায় তৈরি করতে পারি। কোনো প্রশ্নে যদি খুব দড়ি যদি বেশি টানাটানি করি, সেগুলি দড়ি কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এবং সেই ঝুঁকিতে ইতিমধ্যে আমরা আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের ঝুঁকি আছে। যে পরাজিত ফ্যাসিস্টদেরকে আমরা হটিয়েছি, যারা নানা কারণে নানা ছুতায় যারা আবার ফিরে আসার চেষ্টা করছে, সেখান থেকে আছে এই নির্বাচনকে যারা নানা দিক থেকে অনিশ্চিত করে তুলতে চায়। ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হওয়া মানে সরকার, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়া, অনিশ্চিত হয়ে যাওয়া। এরকম একটা ঝুঁকির জায়গায় যাওয়াটা সম্ভবত আমাদের সামগ্রিক যে বিবেচনা, সেটা হয়তো ঠিক হবে না। আশা করি সবাই আমরা সে দায়িত্বশীল আচরণ করব। নারী আসনের ব্যাপারে আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট। আমরা মনে করি এখানে নারী আসনকে 100-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। এবং এটা কয়েক দশকে শুধুমাত্র নারী আন্দোলনের দাবি না, গণতান্ত্রিক প্রগতিশীল সমাজের নানা অংশে, এবং এটা নিয়ে গত প্রায় আমার মনে আছে 25-30 বছর ধরে আমরা কিন্তু আন্দোলন করে আসছি। ফলে সেই জায়গা থেকে, এবং দলগুলো এবার ডাকসু প্রমাণ করেছে, আমাদের ইউনিয়ন পরিষদ, লোকাল বডিজ ইলেকশন, সেখানে প্রমাণ হয়েছে নারীরা যদি সুযোগ পান, তাহলে সুযোগ নিয়ে পুরুষের সমান তারা কিন্তু যোগ্যতা নিয়ে বরঞ্চ অনেক বেশি কিন্তু প্রতিনিধিত্বের জায়গাটা তারা কিন্তু আসতে পারেন। ফলে নারীরা প্রস্তুত না, এই কথা বলে এটাকে মনে হয় আর খুব বেশি দিন ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি মনে করি আলোচনাটা এখনো শেষ হয়নি। নিশ্চয়ই দলগুলো এটা বিবেচনা করবেন, আলোচনা করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনের জায়গাটা, এবং এই ব্যাপারে নারীদের চেয়ে পুরুষদের অনেক বেশি এগিয়ে আসা দরকার। সুতরাং সেই যদি আমরা করতে পারি, তাহলে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্নটা, এবং আমি প্রায় বলি যে এক চাকার সাইকেল দিয়ে তো সার্কাস দেখানো চলে, কিন্তু এটা দিয়ে বহুদূর যাওয়া যায় না। তো সেজন্য নারী পুরুষের এবং জনসংখ্যার দিক থেকে নারীরা হচ্ছেন বেশি, যদিও কয়েক লক্ষ ভোটার সম্ভবত নারী কম, কিন্তু প্রায় বলতে পারি সমান সমান। সুতরাং এই নারীদেরকে আপনি কোনোভাবে অবরুদ্ধ রেখে, ক্ষমতাহীন রেখে আমরা কিন্তু এগোতে পারবো না।